আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তুরস্ক তৈরি করছে মহা মিসাইল। হ্যাঁ, এমন এক মিসাইল যা আমেরিকা এবং বিশেষ করে ইসরায়েলের মোটেই পছন্দ হবে না। আজকের সবচেয়ে বড় খবরগুলোর মধ্যে এটি একটি। তুরস্ক 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম দীর্ঘ পাল্লার একটি মিসাইল তৈরির কাজ শুরু করেছে এবং ইউরোপ, বিশেষ করে ইসরায়েল, এটি নিয়ে গভীরভাবে নজর রাখছে ও গুরুত্ব সহকারে বিবেচনা করছে। অন্যদিকে আমি আপনাকে আগে জানিয়েছিলাম যে সৌদি আরবের এখন F-35 যুদ্ধবিমানের প্রতি প্রবল আগ্রহ। বিন সালমান অস্থির হয়ে আছেন যেন শুধু F-35 পেলেই হয়। জানা গেছে মার্কিন পেন্টাগন সৌদি আরবের জন্য 45টি F-35 যুদ্ধবিমান অনুমোদন করেছে। এখন শুধু ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা হলেই তিনি উদ্দীপনার সঙ্গে সৌদি আরবকে সেই যুদ্ধবিমান সরবরাহ করবেন। তবে স্বাভাবিকভাবে এত সহজে F-35 পাওয়া যাবে না। নানা শর্ত সৌদি আরবকে মেনে চলতে হবে, যার বেশিরভাগই ইসরায়েলকে কেন্দ্র করে। আপনি নিশ্চয়ই এটা ভালোভাবেই জানেন, যদি সৌদি আরব সত্যিই F-35 পায়, যা প্রায় নিশ্চিত, তাহলে ইসরায়েলের পর ওই অঞ্চলে তথা বিশ্বে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পরিচালনাকারী দেশ হবে সৌদি আরব। এতে মধ্যপ্রাচ্যের অনেক ভারসাম্য বদলে যেতে পারে। তবে আমার দৃষ্টিতে এটি কোনো বড় বিষয় নয়, কারণ যদি আমেরিকা সৌদিকে F-35 দেয়, তবে ইসরায়েল এবং আমেরিকা দুজনেরই একাধিক শর্ত সৌদিকে মানতে হবে। এদিকে ইসরায়েলও আবারও গাজায় হামলা শুরু করেছে। হ্যাঁ, এখন নিয়মিত বিমান হামলা চালানো হচ্ছে, যেমনটা তারা লেবাননে প্রায় প্রতিদিন করে থাকে, এমনকি যুদ্ধবিরতির পরও। এখন আমি আপনাকে একটি ভিডিও দেখাবো। যেখানে শব্দের দিকে ভালো করে খেয়াল দিন। এটি গাজার ভেতরের ভিডিও। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের উপর মেশিন গান চালাচ্ছে। শব্দ শুনুন। অন্যদিকে এখন আমেরিকা ও ইরাকের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ইরাকের রাষ্ট্রপতি আমেরিকা ও ইউরোপের মুখে চপেটাঘাত করেছেন বলা যায়। এর জবাবে ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন প্রশাসন বলেছে অন্য গোষ্ঠীর কাছ থেকে অস্ত্র জমা নেওয়া ইরাকের দায়িত্ব। কিন্তু ইরাক জানিয়ে দিয়েছে, আমরা অস্ত্র জমা করাতে পারবো না। আগে ইউরোপ ও আমেরিকার সেনারা ইরাক ছেড়ে যাক, তারপর দেখা যাবে। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে, কারণ আমেরিকা ইতিমধ্যেই ইরাকের এই অবস্থানে ক্ষুব্ধ। ওদিকে গাজার ভেতরে এখনও সাহায্য ঠিকভাবে পৌঁছাতে পারছে না। কষ্ট করে থার্ড পার্টি ও ছোট ছোট এজেন্সিগুলোর মাধ্যমে যে সাহায্য অপর্যাপ্তভাবে বিতরণ করা হচ্ছে তা যথেষ্ট নয়। তবুও সেখানে যেভাবে সাহায্য দেওয়া হচ্ছে, দৃশ্যটি দেখুন। এদিকে হামাস ইসরায়েলের আরও একটি লাশ ফেরত দিয়েছে। লাশ ফেরত দেওয়া সেই হামাস সদস্যদেরকে আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অন্যদিকে তাজা রিপোর্ট অনুযায়ী ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেনারা কিছুক্ষণ আগে দুজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। আরও অনেক ফিলিস্তিনিদের লাশ ফেরত দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে। বড় বিষয় হলো, ইসরায়েল যে লাশগুলো ফিলিস্তিনিদের দিয়ে গেছে সেগুলো চিনতে পারাটা অসম্ভব। যারা লাশ পেয়েছে তাদের পরিবারের কাছ থেকে জানা গেছে যে লাশগুলোর অনেক অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে গেছে। এদিকে একটি লাশ ইসরায়েল 2 বছর পর একটি ফিলিস্তিনি পরিবারকে ফেরত দিয়েছে। 2টি বছর পর। বলা হচ্ছে লাশের অবস্থা ঠিক নেই। ইসরায়েল ওই লাশটি ফ্রিজে রেখে দিয়েছিল। এদিকে একটি সাক্ষাৎকার এসেছে। কপিরাইটের কারণে আমি সেটি আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু গাজার ভেতর থেকে ফিরে আসা ডাক্তারদের রিপোর্ট আমি বলতে পারি। তারা বলেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের উপর গুলি চালাচ্ছে। মাথায় গুলি, বুকের উপর গুলি। কোনো স্বাভাবিক মানুষ ভুলবশত বারবার একের পর এক গুলি মারে না। প্রত্যেক শিশুর মাথায়, বুকে, বক্ষভাগে একাধিকবার গুলি করা হয়েছে। এটাই ডাক্তারদের রিপোর্ট। এটাই আপনার ইসরায়েল। এদিকে ইসরায়েল গাজায় এখন বাড়ি বাড়ি বোমা বসিয়ে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। দেখুন। ওদিকে দীর্ঘ সময় পর নর্দার্ন গাজায় পৌঁছে কিছু সাংবাদিক এবং গাজার কিছু মানুষ যে ভিডিও পাঠিয়েছেন, তাতে দেখা যাচ্ছে ইসরায়েল পুরো গাজার কি অবস্থা করেছে তার দৃশ্য সামনে এসেছে। দেখুন। অপরাধমূলক কাজের যেন কোনো সীমা নেই। ইসরায়েলের বিরুদ্ধে কথা বলুন, এটা মুসলমানদের ব্যাপার নয়, এটা ন্যায়ের ব্যাপার। কিয়ামতের দিন কাছে এসেছে। প্রতিটি ধর্মে বলা হয়েছে এমন একটা সময় আসবে যখন কিয়ামত নিকট হবে, আর সেটাই এখন চলছে। আজ যদি আপনি অপরাধকারী, হত্যাকারী বা হত্যাকারীদের সমর্থন করেন, তখন আপনাকে নায়ক বানিয়ে তোলা হবে। কিন্তু যদি আপনি সঠিক কথা বলার চেষ্টা করেন, তাহলে আপনার জীবন ধ্বংস করে দেয়া হবে। আপনাদের স্ক্রিনে দেখুন এই ইটালিয়ান সাংবাদিক, যে ইতালিয়ান নিউজ এজেন্সিতে কাজ করতেন। তিনি ইউরোপিয়ান ইউনিয়নের এক মিটিংয়ের সময় জিজ্ঞেস করেছিলেন, আপনি যখন বলেন রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করেছে, তাই ইউক্রেনকে পুনর্গঠনের জন্য রাশিয়ার টাকা দেওয়া উচিত,
তখন কি একই যুক্তি প্রযোজ্য যখন ইসরায়েল গাজাকে ধ্বংস করেছে? তাহলে গাজাকে পুনর্গঠনের জন্যও ইসরায়েলকে অর্থ দিতে হবে? এটা একেবারেই যুক্তিযুক্ত প্রশ্ন ছিল। এটিতে ইসরায়েলের সমালোচনাও ছিল না। কিন্তু জানিয়ে রাখি, ইউরোপিয়ান ইউনিয়নকে এই প্রশ্ন এতটাই কষ্ট দিয়েছে যে ওই সাংবাদিককে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কেবল চাকরি থেকেই নয়, জীবনটাই বিপর্যস্ত করে দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, ইসরায়েলের চাপে ওই সাংবাদিককে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে এখন গাজা থেকে যে দৃশ্যগুলো আসছে সেই পরিপ্রেক্ষিতে সিজ ফায়ার বলা অর্থহীন। একটু এই দৃশ্যটি দেখুন। ইসরায়েলি সৈন্যরা দিনের বেলায় ফিলিস্তিনিদের এলাকায় ওপেন ফায়ার চালাচ্ছে। গাজার উপরও খোলামেলা গুলি ছোড়া হচ্ছে। আপনি হয়তো উইকিপিডিয়া সম্পর্কে জানেন। বিশ্বজুড়ে ছাত্রছাত্রীরা ইতিহাস শেখার জন্য উইকিপিডিয়ার উপর নির্ভর করে। কিন্তু জানেন কি, এই উইকিপিডিয়াও ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে? হ্যাঁ, বলা হচ্ছে এটি ইসরায়েলি প্রভাবাধীন। যে ব্যক্তি উইকিপিডিয়ার প্রধান হিসেবে আছেন তিনি শয়তান ইসরায়েলের সমর্থক। সম্ভবত তিনি ইহুদি ঐতিহ্যেরও হতে পারেন। বলতে চাই, ইসরায়েল গাজা গণহত্যা নিয়ে উইকিপিডিয়ায় যা লেখা আছে সেটি এই লোক নিজে লিখেছে এবং লেখার পর সেটি লক করে দিয়েছে, ফ্রিজ করে দিয়েছে। এখন সেটি না সম্পাদনা করা যায় না পরিবর্তন করা যায়। ইসরায়েলের প্রোপাগান্ডা চালানোর জন্য, ইহুদি প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বিশ্বের বহু বড় বড় কোম্পানি ইসরায়েলের সঙ্গে আছে। তাই আপনি যদি কোথাও ইসরায়েল নিয়ে গবেষণা করতে যান, দেখবেন একটি দেশ পুরোপুরি ধ্বংস করে দেওয়ার পর ইসরায়েলকে নায়ক হিসেবে উপস্থাপিত করা হয়েছে। কারণ যেখানে তার বিরুদ্ধে কিছু লেখা যায়, ইসরায়েল সেই সব প্ল্যাটফর্ম কিনে নিয়েছে বা সেগুলো ইসরায়েলেরই নিয়ন্ত্রণে। ইসরায়েলের বিরুদ্ধে যদি আপনি কোথাও কিছু দেখেন, সেই প্ল্যাটফর্মও যেমন ইউটিউব পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে। এক রিপোর্টে বলা হয়েছে যেসব ফিলিস্তিনি সাংবাদিক গাজার অভ্যন্তরে ইসরায়েলের কর্মকাণ্ড ভিডিও করে প্রমাণ হিসেবে নথিভুক্ত করেছিল, ইউটিউব শুধু তাদের ভিডিও নয়, পুরো চ্যানেলটাই মুছে ফেলেছে। ওদিকে ওয়েস্ট ব্যাংক মুসলমানদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। জাতিসংঘ বিশেষভাবে একটি বিবৃতি দিয়েছে, বলেছে 1967 এর পর থেকে এটি সবচেয়ে খারাপ উৎখাত বা ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ লোকজন ভীত ও প্রকৃতপক্ষে ভয়াবহ অবস্থায় এলাকাগুলো ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এমন অবস্থায় এখন ওয়েস্ট ব্যাংকে দেখা যাচ্ছে। জাতিসংঘ এখন এটা বলেছে এবং আমি 1 মাস আগে বলেছি, দখল হবে, কিন্তু এটা ঘোষণা করে বা বাহ্যিক নাচানাচি করে হবে না। আর এখন শান্তভাবে দখল করা হচ্ছে। ওয়েস্ট ব্যাংক মুসলিম সম্প্রদায়ের হাত থেকে বেরিয়ে গেছে, আরবদের হাত থেকে বেরিয়ে গেছে। কারণ আরবরা গাদ্দার, কারণ সৌদি আরব গাদ্দার, কাতার গাদ্দার, ওমান গাদ্দার, এসব আরব দেশ গাদ্দার। এদের ভেতরেই কোনো আলাদা চুক্তি আছে। হয়তো ইসরায়েলকে বলা হচ্ছে, ভাই তুমি ওয়েস্ট ব্যাংক দখল করো, এখানে দখল করো, ওখানে দখল করো, আর আমাদের কোনো দেশের উপর কখনো দখল করো না, আমাদের দেশের উপর কখনো হামলা করো না। মূল ব্যাপার হলো আমাদের আসন কেড়ে নিও না। চাইলে তুমি আমাদের দেশের সোনা নাও, পানি নাও, গ্যাস নাও, সবই নিয়ে নাও। এ আরবরা ক্ষুধার্থ, সিংহাসন প্রেমী। এখন এই ভিডিও দুটো দেখুন। এটা কোনো সৈন্য নয়। ওয়েস্ট ব্যাংকে যে ইসরায়েল দখলদাররা আছে, যারা সেটলার, ওই বদমাইশরা ফিলিস্তিনিদের ও কৃষকদের উপরে সরাসরি গুলি চালাচ্ছে। আপনি দেখছেন একদম খোলাখুলি। যাই হোক, এগিয়ে যায়। ওয়েস্ট ব্যাংকে আতঙ্ক এতটাই বেড়ে গেছে যে দেখুন, ইসরায়েলি সেটলাররা একজন 15 বছরের শিশুকে গুলি করে হত্যা করেছে। অন্ধকার নেমে যাওয়ার পর ওয়েস্ট ব্যাংকের দৃশ্যটি এমনই। ফিলিস্তিনিদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, এমন দৃশ্য প্রতিদিনই দেখা যাচ্ছে। আর এই দৃশ্যটি দেখুন, হৃদয় ছিঁড়ে দেয়। জেরুজালেমে ওয়েস্ট ব্যাংক নয়, জেরুজালেমে একজন ফিলিস্তিনিকে ইসরায়েলি সরকার ও কর্তৃপক্ষ বাধ্য করেছে নিজ হাতে তার বাড়ি ভেঙে ফেলতে। এদিকে রিপোর্ট এসেছে 9250-এরও বেশি ফিলিস্তিনি এখনও ইসরায়েলের জেলে আছেন। 142 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। মোট 49 জন মহিলা বন্দী আছেন, শিশু 350 জন, যারা ইসরায়েলের কারাগারে বন্দী। আর যারা ফিলিস্তিনি কর্মকর্তা, তাদের সংখ্যা 3368 জন। ভাবুন, এই সংখ্যাটিও সম্পূর্ণ নয়। এর চেয়েও আরও বেশি ফিলিস্তিনি, বিশেষত গাজার বাসিন্দারা ইসরায়েলের জেলে থাকতে পারেন। ওদিকে আমি যা বলছিলাম সেটাই এখন ঘটছে। দেখুন, আমেরিকা যখন সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান দেয়, তবে নিশ্চয়ই এর বিনিময়ে কিছু চাইবে, আর তা বড় কিছুই হবে। আর এখন ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক এক বিবৃতিতে বলেছেন, আমার বিশ্বাস খুব শিগগিরই সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে, অর্থাৎ সৌদি আরব ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।